তোমায় ভালোবাসতে পারি আমি মরার পর তোমার সাথে জান্নাতে হয় রে আমার ঘর। ওয়েলকাম টু জি বাংলা। আজকে আমাদের আলোচনার বিষয় কখন কিছু মানে যোগ করতে হয় এবং কখন কিছু বাদ দিতে হয়। ফার্স্ট কোশ্চেন, সবাই রেডি থাকার কথা। সব সময় এই বেগুনি আর এই লাল ব্যবহার করি, চলো না আজকে অন্য কিছু ব্যবহার করি। আজকে এটা ব্যবহার করি। আই হ্যাভ নো অবজেকশন টু হিয়ারিং। বলেন হিয়ারিং শব্দটা যারা না পার্টিসিপল দ্রুত প্রথমে একটু বলেন ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম ইসলাম রিপন, ভালো আছি। অন্তরা, ওয়ালাইকুম ইসলাম। দ্রুত বাকিরা জয়েন করে ফেলেন এবং আনসার করে দেন দ্রুত। তুমি দ্রুত আনসার করে দেন দ্রুত। প্রত্যেকে ক্লিয়ার আছে কিনা এটা একটু বলে দেন। হ্যাঁ, আমার মনে হয় ক্লিয়ার আছে। ক্লিয়ার না থাকলে দেখতে পারতাম না এবং আপনারা আনসার করতে পারতেন না। ওকে, তানজিলা, নামগুলো একটু পড়ি। তানজিলা ফরহাদ। ওকে, তানজিলার পরে কে আছে দেখি, আনসার চাই এবং দেখি কে আছে। ওকে, মৌসুমি, আবু তাহের, রুহুল আমিন। রুহুল আমিন, ওকে। বাকিরা কে আছে দ্রুত। আভিদ, জারান্ড, লাভলি ম্যান। জারান্ড এটা বয়াডি মনে হয়, তাই তো। মোহন, রিপন, জারান্ড, ওকে। মাহমুদা, এরপরে কি শাহ মনে হয়, কিছু একটা বুঝতে পারলাম না। জান্নাত, তাসমিরা, মিলন, শাম্মী। স্বামীর সাথে ওই দিন কথা হয়েছিল, খুব ভালো মেয়ে। স্বামী কথা হয়েছিল না তোমার সাথে মনে হয়। হ্যাঁ, স্বামীর সাথে মনে হয় কথা হয়েছিল। জেসমিন, আরিফুল ইসলাম, জেরান্ট, অঙ্গনা রহমান, আবিদ, মাহমুদা, মিমি, আফরোজা, উম্মে হাবিবা, জুয়েল, তাসনোভা, তাবাসসুম। মাঝখানে একজন পড়তে পারলাম না, দুজন চলে গেল। নাজমা, হিম। বাকিদের সবাই একটু আনসার করি আর বাকিরা একটু জয়েন হয়ে যায় সময়ের ভিতরে, এই তো। শিরিন নাকি, শিরিন, ওকে। মামুন, ফাতিমা, ওকে। তারপরে তপন, রিমা, আবিদ, ইভনে জাহিদ, জারান্ট। বাকিরা দ্রুত আনসার করে দেয়। আজকে আমাদের জারান্ট এবং পার্টিসিপল শেষ হয়ে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের চ্যালেঞ্জিং টপিক। আমরা এটার মনে হয় 3টা ক্লাস নিলাম এটার উপরে। আখতারুজ্জামান, সাদিয়া, পিয়াল, শফিক, ওকে। কারা আছে আর দেখি একটু। সাহা, স্বাধীন সাহা নাকি এমন কিছু মনে হয়, ওকে। তাসনিম সারা, ওকে। দেলোয়ার হোসেন, এমডি দেলোয়ার হোসেন পার্টিসিপল, আপনি ব্যতিক্রম একমাত্র, ওকে। জেসমিন, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। নবনীতা চৌধুরী, ওকে। আচ্ছা, আমরা শুরু করে দিই, ওকে। প্রত্যেকে অনেকের নাম বললাম। ময়না আক্তার, ময়না আক্তারের সাথে কথা হয়েছিল, খুব ভালো মানুষ, আমার কাছে কথা বলে মনে হয়েছে। চৌধুরী আক্তার নাকি, সরি মৌসুমি আক্তার, আচ্ছা মৌসুমি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তারপর কে আছে দেখি। আচ্ছা, গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের। প্রথম কথা হচ্ছে আমাদের এই 2 এর পরে আমাদের ভার্বের সাথে আইন যুক্ত হওয়ার কথা না। 2 এর পরে ভার্বের সাথে কি যুক্ত হওয়ার কথা না, আইন যুক্ত হওয়ার কথা না। কিন্তু যদি 2 এর পরে ভার্বের সাথে আইন যুক্ত হয়ে যায় তখন সেটা জেরান্ট হয়ে যায়।
কেন জেরান্ট হয় এটার ব্যাখ্যা দিচ্ছি। আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো আপত্তি নেই। কিসে আপত্তি নেই? কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? সুতরাং এখানে এই যে অবজেকশন টু এর মানে এই যে অবজেকশন টু, এই টু এর অবজেক্ট হিসেবে, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বললে সেটা কি হয়? জেরান্ট হয়। এই কারণে আমাদের হেয়ারিংটা কি বলেন তো এখানে জেরান্ট। এখানে আমরা কিছু ওয়ার্ড লিখেছি যে এদের পরে যদি ভার্বের সাহায্যে যদি ওয়ার্ড থাকে তখন সেটা কি হয়? জেরান্ট হয়। ওকে, যেমন কি কি আছে আমরা একটু এক নজর একটু দেখা দিই। কেমন? যেমন উইথ এ ভিউ টু, কি আছে? উইথ এ ভিউ টু, বি মানে কি? এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর কমিটেড টু, impediment to, বাধাগ্রস্ত, look forward to, adverse to, confess to, adhere to, with an eye to, addicted to, subject to, object to, contribute to, be obligate, used to, close to। আমার কাছে মনে হয় খুব দ্রুতই এই একটা প্রশ্ন আসবে এরকম, এই জায়গাতে বি অবলিক গেট ইউজড টু, এখান থেকে একটা প্রশ্ন আসবে। ক্লোজ টু, তারপর কি হচ্ছে? ইকুয়াল অবলিক আনইকুয়াল টু, টেক টু। এদের পরে যদি ভার্বের সাথে যুক্ত ওয়ার্ড থাকে তখন সে ওয়ার্ডটা কি হয়? জেরান্ট হয়। যেমন হি ইজ ইউজ টু ওয়াকিং, হি ইজ ইউজ টু ওয়াকিং এভরিডে অথবা এভরি মর্নিং, সে প্রত্যেক দিন সকালে হাঁটতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু ওয়াকিং, এখানে ওয়াকিং শব্দটা জেরান্ট নাকি পারে চলে। ইন ফিউচার খুব অল্প সময়ের 2-1 বছর ভিতরে আসবে ইনশাল্লাহ এই টপিকগুলো থেকে কোশ্চেন ইনশাল্লাহ। অনেক টপিক থেকে প্রশ্ন হয় না, দেখবেন যেই টপিকটাকে বিসিএস নতুন টাচ করছে ওই টপিক থেকে পরবর্তী বছরগুলোতে বিভিন্ন জায়গায় প্রশ্ন হয়। ফর এক্সাম্পল 41 বিসিএস এ, ভুল না করলে 41 বিসিএস এ পার্টিসিপল কার কাজ করে? পার্টিসিপল প্রেপোজিশনের এবং কনজাংশনের কাজ করতে পারে। এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসলো কোথায়? 42তম বিসিএস এ, 41তম বিসিএস এ এবং খুব সম্ভবত 39তম বিসিএস এ। ঠিক এরপরেই আমাদের বিশাল একটা আলোচনা, যেমন পার্টিসিপল আমাদের শুধু অ্যাডজেক্টিভের কাজ নয়, বরং আমাদের অ্যাডভার্ব, কনজাংশন এদের কাজও করতে পারে। তো সুতরাং আমার আশা করছি খুব দ্রুত এই জায়গা থেকে প্রশ্ন আসবে। এই জায়গাটা নিয়ে আমাদের কারো কোনো সমস্যা থাকার কথা নয়। যেমন উই আর কমিটেড টু উইথ ড্রয়িং, এখানে উইথ ড্রয়িং শব্দের একসাথে হওয়ার কথা ছিল। হ্যাঁ, একটু মাফ করে দিন। উইথ ড্রয়িং শব্দের একসাথে হওয়ার, উইথ ড্রয়িং মানে হচ্ছে কি বলেন তো? কোনো কিছু উত্তোলন করে ফেলা, ওকে, নিয়ে ফেলা, ফিরিয়ে নিয়ে আসা। আচ্ছা, তো উইথ ড্রয়িং শব্দের একসাথে হবে, এখানে স্পেসটা হবে না, এটা ভার্ব। উইথ এবং ড্রয়িং না, উইথ এবং ড্রয়িং আলাদা শব্দ। উইথ ড্রয়িং একটা ভার্ব, এই দুইটা মিলে কি বলেন তো? একটা উইথড্র, ফিরিয়ে নেওয়া। উইথ ড্রয়িং বোঝা যেতে পারে, এটা ভার্ব। তার মানে যেই সকল কিছু স্পেশাল ওয়ার্ড আছে তাদের পরে ফ্রেজ আছে, টুযুক্ত ফ্রেজ আছে, এই টুযুক্ত ফ্রেজের পরে ভার্বের সাথে যুক্ত ওয়ার্ড থাকলে সেটা কি হয়? জেরান্ট হয়। ওকে, নেক্সট। ওকে, I don't mind working late. We have postponed telling anyone. Okay, এই কোশ্চেনটা করেন তো হুজন। এখানে টেলিং শব্দটা কি বলেন তো? বলেন টেলিং শব্দটা কি বলেন দ্রুত। টেলিং শব্দটা যারা না পার্টিসিপল বলেন। হুইজন ইজ কারেক্ট। আজকে পার্টি শেষ। হ্যাঁ, আজকে পার্টি শেষ। টেলিং শব্দটা কি যারা নাকি পার্টিসিপল? দ্রুত বলতে হবে। ইজ টেলিং a gerund or participle? Is telling a gerund or participle? দ্রুত এটা বলে দিই। ওকে, আমরা সেই একইভাবে জেরান্ট করে ফেলছি, তাই তো? দেখেন এই যে ওয়ার্ডগুলো দেখেন, এই ভুলটা করবেন দেখি আমি লিখে রাখছি। দেখেন দেখেন কি আছে বলেন তো? এই যে কিছু ওয়ার্ড আছে, স্পেশাল ওয়ার্ড আছে। কি বলেন তো? ফিনিশ, এনজয়, তারপর আছে কি বলেন তো? মাইন্ড, এরপরে কি আছে বলেন তো? অ্যাভয়েড, লাইক অবলিক ডিসলাইক, প্র্যাকটিস, এবার স্টপ, কমপ্লিট, পোস্টপোন্ড, কনসিডার, ডিসকাস, স্ট্রাগল। এবার এই এক্সাম্পলের সাথে একটু মিলান, আবার মিলান। যারা আনসার করছিলেন তারা একটু আবার একটু মিলান, একটু দ্রুত, তারা আবার একটু মিলাবেন। ওকে,
তারা আবার একটু মিলাবেন প্লিজ। আবার একটু মিলাবেন। আচ্ছা, এর আরেকটা প্রশ্ন করেন, এখানে দেয়া নেই, এখানে আরেকটা প্রশ্ন করেন তো, এই প্রশ্নটা করেন। আই ডোন্ট মাইন্ড ওয়ার্কিং, এই প্রশ্নটা করেন, যারা না পার্টিসিপল। এরপরে আমরা নিয়মে চলে যাব। হ্যাঁ, এরপরে আমরা নিয়মে চলে যাবে। এই প্রশ্নটা করেন দ্রুত, জেরান্ড নাকি পার্টিসিপল হবে, জেরান্ড নাকি পার্টিসিপল হবে। ওকে, দ্রুত বলেন তো। তাই বুঝে বললেন। ওকে, এক একজন এক এক আনসার আসতেছে। জেরান্ড নাকি পার্টিসিপল, ওকে দেখি। এত কনফিউশন হয়ে গেলে দেখেন, এই জায়গায় যদি আপনাকে আমি কনফিউজ করে ফেলি তাহলে তো সমস্যা। প্রশ্ন করেন, উই হ্যাভ পোস্টপোন্ড ইট, আমরা ইহা পরিত্যাগ করেছিলাম, আমরা ইহা স্থগিত করেছিলাম। তো যারা পার্টিসিপল হলো কেমনে? এই পোস্টপোন ভার্বের অবজেক্ট হিসাবে ভার্বের আইনজীবী ব্যবহৃত হলো না, পার্টিসিপল হলো কেমনে জানেন? দেখেন, আমার একটু কথার ভিতরে আপনার প্রশ্ন চেঞ্জ হয়ে গেল, তার মানে আপনার কি নরবর অবস্থা। এরপরে দেখেন, এদিক তাকান, এই এক্সাম্পলকে আমি দেখাইছি না, এই যে এনজয়, উই এনজয় টিচিং, TEACHING, উই এনজয় টিচিং, উই এনজয় ইট, আমরা ইহা এনজয় করি। ইট দ্বারা রিপ্লেস করা যায় না? তো ইট দ্বারা রিপ্লেস করা গেলে টিচিং শব্দটা কি বলেন তো? জেরান্ট। লাইক অথবা ডিসলাইক এমনি তো বোঝা যায়। আই লাইক কি বলেন তো? আই লাইক প্লেইং, আমি খেলতে পছন্দ করি। অথবা আই লাইক সিঙ্গিং, তা আই লাইক ইট দ্বারা রিপ্লেস করা যায় না? ইট দ্বারা রিপ্লেস করা যায়। তা সুতরাং এই যে ওয়ার্ড আছে, যেমন দ্য বয় ফিনিশড দ্য ওয়ার্ক, দ্য বয় ফিনিশড ক্যাচিং ফিশ, দ্য বয় ফিনিশড ক্যাচিং ফিশ। এখন দ্য বয় ফিনিশড ক্যাচিং শব্দটা বাদ দেন, দ্য বয় ফিনিশড ইট, দ্য বয় ইহা শেষ করলো, করা যায় না? তার মানে এই যে ওয়ার্ডগুলো আছে, ফিনিশ, এনজয়, মাইন্ড, অ্যাভয়েড, তারপর লাইক অবলিক ডিসলাইক, প্র্যাকটিস, স্টপ, কমপ্লিট, পোস্টপোন্ড, এগুলা। এরপরে কি আছে বলুন তো? কনসিডার, ডিসকাস, সাজেস্ট। এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ রাখেন। এদের পরে ভার্বের সাহায্যক ওয়ার্ড থাকলে বুঝলেও জারান্ট, না বুঝলেও জারান্ট। আমাকে বোঝাতে পারলাম? তার মানে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম। এমন কিছু ওয়ার্ড আছে যাদের পরে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকলে চিন্তা ভাবনা করা ছাড়া জারান্ট দিতে হবে। আবার একটু আগে শিখলাম যেটা, যে টু এর পরে যদি ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড আপনি পেয়ে যাই, তাহলে টু এর পরে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকলে দুইটা জারান্ট হবে। দেখবেন পার্টিসিপল যারা লিখছেন তারা কিন্তু একদম ডাইরেক্ট গোল খাইছেন। বুঝাইতে পারলাম? পার্টিসিপল যারা লিখছেন তারা কিন্তু ডাইরেক্ট গোল খাইছেন। বুঝাতে পারলাম?
বোঝাতে পারলাম কিনা? এইবার এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এবার নতুন ইতে যাব। হয়তো পার্টিসিপল নয়তো যারা এটা দ্বারা, হ্যাঁ এর দ্বারা রিপ্লেস করে দেয় শুধু মনে হয়। ওকে, হয়তো যারা নাইতে হবে, দুইটার একটা তো হবেই। এই দুটা নিয়ম ক্লিয়ার কিনা? নূরজাহান, নো বলতে বুঝিনি আসলে কিসে নো, বুঝতে পারেনি নাকি শুনতে পাচ্ছেন না? এই দুইটা নিয়ম ক্লিয়ার? একটা হচ্ছে কিছু ওয়ার্ড আছে আমাদের এদের পরে জারান্ট হবে, আর একটা হচ্ছে আমাদের টু এর পরে ভার্বের সাথে যুক্ত ওয়ার্ড থাকলে সেটা জারান্ট হবে। আমি আসলে বোঝাতে পারলাম। দুইটি ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, দ্যাট ইজ আমাদের জারান্ট হবে। ওকে ওকে, এরপরে কারো কোনো সমস্যা আছে কিনা ভাই? আরেকবার, আচ্ছা আরেকবার হচ্ছে, এখানে তো কোনো নিয়ম পড়াইনি আমি, আপনি মনে মাত্র ক্লাসে আসলেন বা আজকে প্রথম ক্লাস করলেন, মানে বুঝতে পারছি না। এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে ভার্বগুলো আছে, এই যে ভার্বগুলো আছে, যেমন আমি যদি বলি আই এনজয় টিচিং, TEACHIN, যে আই এনজয় টিচিং, খুব ভালো করে লক্ষ্য করেন। আমরা বলছি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? জেরান্ড বসে। এটা হচ্ছে 1 নাম্বার ক্লাসের আলোচনা। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? জেরান্ড বসে। এন্ড ট্রানজিটিভ ভার্ব কিভাবে চেনা যায়? সহজভাবে ইট দ্বারা রিপ্লেস করা যায়। ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমি 1 নাম্বার ক্লাসে, আমাদের বেসিকের 1 নাম্বার ক্লাসে। তাহলে ইট দ্বারা রিপ্লেস করা যায়, তাহলে ইট দ্বারা এটা রিপ্লেস আই এনজয় ইট, আমি করছিলাম। এই জন্য আমাদের এই টিচিং শব্দটা কি বলেন তো? জেরান্ড। এরকম কিছু পরীক্ষায় এমন কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে যেগুলো থেকে সচরাচর প্রশ্ন হয়। এমন কিছু ওয়ার্ড হচ্ছে ফিনিশ, এনজয়, মাইন্ড, অ্যাভয়েড, এরপর লাইক অবলিক ডিসলাইক, প্র্যাকটিস, স্টপ, কমপ্লিট, পোস্টপোন্ড, কনসিডার, ডিসকাস, এরপরে কি বলেন তো? সাজেস্ট। এই টাইপের ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর পরে যদি ভার্বের সাহায্যযুক্ত ওয়ার্ড থাকে তখন সেটা জেরান্ট হয়। আচ্ছা, এরপরে আগেরটা কি বললাম? যে টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু উইথ এ টু লুক ফরওয়ার্ড টু, ফ্রেজ যুক্ত টু এর পরে ভার্বের সাহায্যযুক্ত জেরান্ট হয়। এখানে আমি কোনো নিয়ম পড়াইনি, হয় আপনি ক্লাস পরে জয়েন করছেন, না হলে আপনি আগের ক্লাস কোনোটা ক্লাস করেননি। এখানে যদি আমি নিয়ম পড়াইতাম আর যদি আপনি বুঝতেন না, সেটা আমার কাছে ক্লিয়ার ছিল। আমি আশা করি এখন বুঝতে পারলেন। এই জন্য আমি বারবার তাগাদা দিই যে অন টাইমে ক্লাসে আসবেন। ক্লিয়ার? ওকে, নেক্সট একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবো, একটু দেখেন তো। ওকে, দুইটা নিয়ম আলোচনা করবো, খাতায় লিখবেন। এদের দুইটা নিয়ম পড়লে আমাদের মোটামুটি জারান্ড এবং পার্টিসিপল মোটামুটি কাভার। দুইটা নিয়ম আলোচনা করব। লিখবেন বি ভার্বের পর, বি ভার্ব এর পর জেরান্ড, JERUND, জেরান্ড নাকি পার্টিসিপল? নাকি পার্টিসিপল, PARTICIPLE, জেরান্ড নাকি পার্টিসিপল? প্রশ্নবোধক চিহ্ন দেবেন। তার মানে কি? বি ভার্বের পর জেরান্ড অথবা পার্টিসিপল দুইটি বসতে পারে। বি ভার্বের পর জেরান্ড এবং পার্টিসিপল দুইটাই বসতে পারে। কেন? কারণ বি ভার্বের পরে আমাদের কমপ্লিমেন্ট বসে। কমপ্লিমেন্ট হিসেবে নাউনও বসতে পারে, অ্যাজেটিভও বসতে পারে। কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজও বসতে পারে, অ্যাজেটিভও বসতে পারে। এই জন্য আমাদের বি ভার্বের পরে যদি আমাদের ভার্বের সাথে যুক্ত ওয়ার্ড দেখি, তাহলে সেটা জেরান্ডও হতে পারে, পার্টিসিপল হতে পারে। চলেন আমরা আগে একটা এক্সাম্পল লিখি, সহজে কিভাবে নির্ধারণ করবে। যেমন মাই প্রফেশন, PROFESSION, মাই প্রফেশন ইজ টিচিং, TEACHING, মাই প্রফেশন ইজ টিচিং। আরেকটা এক্সাম্পল, দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, INTERESTING, দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং। খুব মনোযোগ দিয়ে দেখেন। মাই স্টোরি ইজ টিচিং, মাই প্রফেশন ইজ টিচিং, দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং। আমি সব জায়গায় এই দুইটা এক্সাম্পল দিয়ে থেকে, আমি মোটামুটি যতদিন যাবত পড়াচ্ছি এই দুইটা এক্সাম্পল দিয়ে পড়াচ্ছি, দুইটা চারটা এক্সাম্পল দিয়ে পড়াচ্ছি। দেখেন, মাই প্রফেশন দ্য স্টোরি ইজ টিচিং ইন্টারেস্টিং। তা মাই প্রফেশন ইজ টিচিং, এখানে টিচিং বলতে কাকে বোঝানো হয়েছে বলেন তো? এই মাই প্রফেশনকে বোঝানো হয়েছে। টিচিং বলতে কাকে বোঝানো হয়েছে? মাই প্রফেশনকে বোঝাইছে। তার মানে লিঙ্কিং ভার্ব কখন বলা হয়? বি ভার্ব এমনিতেই লিঙ্কিং ভার্ব, কিন্তু তারপরে যদি ফিল করতে চান, বুঝতে চান, সেটা হচ্ছে
লিঙ্কিং ভার্ব হচ্ছে ওইটাই, ভার্বের পরবর্তী অংশ এবং ভার্বের পূর্ববর্তী অংশ যদি এক জিনিসকে বোঝায়, একই ব্যক্তি, একই বস্তু, একই সত্তাকে বোঝায়। ভার্বের পরবর্তী অংশ এবং ভার্বের, এখন টিচিং এবং মাই প্রফেশন কিন্তু একই জিনিস। ওকে, এইবার দেখেন এখানে ইজকে আন্ডারলাইন করেন। ইজকে আন্ডারলাইন করার পরে আপনি খুব ভালো করে লক্ষ্য করেন, দেখেন দ্য ইন্টারেস্টিং এবং দ্য স্টোরি। এখন যেটা ইন্টারেস্টিং সেটাই স্টোরি, যেটাই স্টোরি সেটাই ইন্টারেস্টিং। এখানে দুইটা একইকে বোঝাচ্ছে। ইন্টারেস্টিং এবং স্টোরি একই আলাদা জিনিস, কিন্তু এখানে ইন্টারেস্টিং বলতে কোনটা ইন্টারেস্টিং? স্টোরিকে বোঝাচ্ছে। এখানে স্টোরি আর ইন্টারেস্টিং কিন্তু একই জিনিসকে বোঝাচ্ছে, আলাদা কাউকে বোঝাচ্ছে না। এই কারণে আমাদের এই বিভার্বে মানে আমাদের ইজ এবং ইজ এখানে কি বলেন তো লিঙ্কিং ভার্ব। এখন এই ইজের পরে দুইটি আছে, টিচিং এর সাথে ভার্বের সাথে যুক্ত আছে, ইন্টারেস্টিং এর সাথে ভার্বের সাথে যুক্ত অংশ আছে। একটা জারান্ট হবে, একটা পার্টিসিপল। কোনটা জারান্ট হবে, কোনটা পার্টিসিপল, খুব ভালো করে লক্ষ্য করেন, মনোযোগ দিয়ে দিবেন। প্রথমে হোয়াট দিয়ে প্রশ্ন করবেন, হোয়াট দিয়ে নিয়ম লিখে রাখবেন, কিন্তু হোয়াট দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পান তাহলে জারান্ট হয়। যদি আমি প্রশ্ন করি যেমন হোয়াট ইজ মাই প্রফেশন, মাই প্রফেশন, PROFFESS, মাই হোয়াট ইজ মাই প্রফেশন, আমার প্রফেশন কি? হোয়াট ইজ মাই প্রফেশন, আমার প্রফেশন কি? তো উত্তর আসছে কি বলেন তো? টিচিং। যদি হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তখন সেটা কি হয় বলেন তো? জেরান্ট হয়। 2 নাম্বার, এবার আপনি চলেন দেখি, হোয়াট ইজ দ্য স্টোরি, হোয়াট ইজ দ্য স্টোরি, স্টোরিটা কি? স্টোরিটা কি উত্তর পাওয়া যায়? বলেন স্টোরিটা কি উত্তর পাওয়া যায়? না, উত্তর পাওয়া যায়। স্টোরিটা কি? যদি দ্য স্টোরি ইজ, যদি আমরা এটা লিখলাম, এটা যদি লিখলাম যে দ্য স্টোরি ইজ কি বলেন তো নন্দিত নরকে, অথবা দ্য স্টোরি ইজ কি বলা যায়, যে কোনো একটা ইংরেজি একটা উপন্যাস, দ্য স্টোরি ইজ জোসেফ অ্যান্ড্রিউস, বা স্টোরি ইজ যে কোনো একটা নাম, উপন্যাসের নাম। এখন এটা এখানে যদি কোনো উপন্যাসের নাম থাকতো তাহলে আমি সেটা উত্তর পাইতাম, যে হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাইতাম। এখন বলছে তো দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, স্টোরিটা কেমন, তথ্যবহুল, মজাদার, গুরুত্বপূর্ণ, এরকম। তা আপনি হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পান না, কিন্তু এই প্রশ্নটা যদি হাউ দিয়ে করেন, যে হাউ ইজ দ্য স্টোরি, স্টোরিটা কেমন, তখন উত্তর আসে স্টোরিটা ইন্টারেস্টিং। তা হাউ দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে তখন সেটা কি হয়? পার্টিসিপল হয়। হোয়াট দিয়ে প্রশ্ন করলে তখন সেটা কি হয়? জেরান্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে বা এটা করতে পারলেন আপনি কেন, এটা 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 আন্দাজে আপনি বললে আমি কেন বিশ্বাস করবো এটা? চলেন লজিকে দিই। হোয়াট দিয়ে প্রশ্ন করে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায় না? হোয়াট দিয়ে প্রশ্ন করে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায় না? তো অবজেক্টের কাজ কে, অবজেক্ট হিসাবে কে বসতে পারে? নাউন বসতে পারে না? নাউনের কাজ কে করতে পারে? জেরান না পার্টিসিপল? জেরান। এই কারণে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমাদের কি জেরান্ট হয়। একটা সেন্টেন্সের অ্যাডভার্ব কিভাবে পাওয়া যায়? ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই 4টা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। এই 4টা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। এখন অ্যাডভার্ব যদি পাওয়া যায় তাহলে অ্যাডভার্বের কাজ কে করতে পারে? অ্যাডজেক্টিভ করতে পারে। অ্যাডভার্ব পাওয়া যায়, অ্যাডভার্বের কাজ কে করতে পারে? অ্যাডভার্বের কাজ কি করতে পারে বলুন তো? অ্যাডভার্বের কাজ কি দিয়ে প্রশ্ন করলে? হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ, এই 4টার দ্বারা প্রশ্ন করলে কে করতে পারে? অ্যাডভার্ব করতে পারে। এখন অ্যাডভার্বের কাজ কে করতে পারে? কোনোদিন নাউন অ্যাডভার্বের কাজ করতে পারে না। কে করতে পারে? তো পার্টিসিপল অ্যাডভার্বের কাজ করতে পারে। কারণ আমরা আমরা বলেছি যে পার্টিসিপল কার কাজ করে বলেন তো? পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে, কনজাংশনের কাজ করে, প্রেপোজিশনের কাজ করে। এই জন্য হাউ দিয়ে, হোয়াই দিয়ে প্রশ্ন করলে আমাদের সেটা কি হয়? পার্টিসিপল আসে। এটা হচ্ছে একটা টেকনিক। তার মানে কি পাইলেন? হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে জেরান্ট, হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে কি বলেন তো? পার্টিসিপল। এটা গেল। এইবার একটা শব্দ হচ্ছে, এবার একটা শব্দ আমি একটু মুছে দিচ্ছি। এবার একটা শব্দ হচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করেন। আমি একটা শব্দ দিলাম যেমন বয়, BOY, একটা শব্দ গেলাম গুড, খুব ভালো করে লক্ষ্য করেন। এইবার দুটা শব্দের পূর্বে, বয়ের পূর্বে আমি লিখলাম বেরি বয়, তাহলে আপনি বলবেন পাগল হয়ে গেছে। কিন্তু আমি যদি বলি ভেরি গুড,
BERY, ভেরি গুড, তাহলে আপনি বলবেন স্যার ঠিক আছে আজকে কিছু খাই নাই। আমি যদি বলি যেমন গার্ল, GIRL, গার্ল, এবার আমি বললাম যে ভেরি গার্ল, তাহলে আপনি বললেন যে ভাই শুধু গল্পই শোনে না, ভাই মনে মাঝে মাঝে খায়। হ্যাঁ, ভাই শুধু অন্যের খাওয়া দেখে না, ভাই মনে মাঝে মাঝে নিজেও খায়। হ্যাঁ, তো এই জন্য ভেরি মানে গার্লের পূর্বে ভেরি দিছে। কারণ ভেরি শব্দটাকে আমরা কি জানি, অ্যাডভার্ব হিসাবে জানি। নাউনের পূর্বে কোনোদিন কোনো কিয়ামতের আগের দিনে অ্যাডভার্ব বসতে পারে না। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এটা হবে না, এটা কি হবে না। এবার আমি যদি বলি গার্লরা কি হয় সাধারণত, বিউটিফুল হয়। হ্যাঁ, এবার বিউটিফুল হয়। এবার চলেন, BEAUTIFUL, বিউটিফুল হয়। কেন জানি মেয়েদেরকে বিউটিফুল বলা হয়, ছেলেদেরকে কেন বলা হয় না সেটাই আমি বুঝি না, বলা উচিত। আচ্ছা, তো এইবার যদি আমি বলি ভেরি বিউটিফুল, এবার সবাই খুশি, ছেলেও খুশি মেয়েও খুশি। ভেরি বিউটিফুল, সেই সেই ভেরি বিউটিফুল। আপনি কিন্তু চাইলে ভেরি ব্যবহার করতে, কেন করতে পারেন? লজিক হচ্ছে বিউটিফুল শব্দটা হচ্ছে অ্যাজেটিভ, তো অ্যাজেটিভকে মডিফাই কি করতে পারে, অ্যাডপ্ট করতে পারে। আচ্ছা, এবার আমি আবার ভেরি লাগাইলাম, কেন? এর সাথে বিয়ে চাইলেই কয়েকটা করতে পারে, এর সাথে বিয়ে চাইলেই কয়েকটা করতে পারে। কারণ যার যত বেশি টাকা, যার যত বেশি ক্ষমতা, তার তত বেশি বউ বেশি। এটা কেন যদি মিলে যায় আমি করতে পারি না, আল্লাহ ভালো জানে। এখন প্রশ্ন হচ্ছে ভেরি কেন ব্যবহার করলাম? কারণ অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, এই জন্য আমরা এখানে ভেরি ব্যবহার করলাম। এখন বলছেন যে ভাই জেরান পার্টিসিপল এটা কেন ব্যবহার করছেন? এই জন্য এটা ব্যবহার করছে এখানে। একটু আগে আমরা যেটা দেখলাম, একটু মনোযোগ দিয়ে দেন। মাই প্রফেশন, PROFESSION, প্রফেশন ইজ টিচিং, TESCHING। এটা আঁকা কি বেশি হয়ে গেছে, এই জন্য আমরা একটু লিখছি। হ্যাঁ, দ্য স্টোরি, STOR, দ্য স্টোরি ইজ ইন TERESTING, ইন্টারেস্টিং। খুব ভালো করে দেখুন। তো এটা আমরা কি বলছিলাম, জারান না পাইছিলাম, তো জারান পাইছিলাম না। তার মানে জারান কার কাজ করে? নাউনের কাজ করে। জারান কার কাজ করে? নাউনের কাজ করে। তাহলে আমরা এইখানে মনে মনে বয় লিখে দিলাম অথবা গার্ল লিখে দিলাম, তাহলে এইখানে কিন্তু কিয়ামতের আগের দিন বেরি যোগ করা যাবে না। এটা কি পাইছিলাম আমাদের? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের কাজ কে করতে? অ্যাডভার্বের পূর্বে বেরি ব্যবহার করা যায়, ব্যবহার করা যায়। তাহলে এখানে আমরা বিউটিফুল লিখে দিলাম, BEAUTIFUL, বিউটিফুল। এখানে কি বেরি ব্যবহার করে চেঞ্জ করা যায়? হ্যাঁ, ভেরি বিউটিফুল করা যায়। এখানে আমরা একটা সূত্র শিখবো যে যদি এই বিভার্ব যুক্ত অংশকে ভেরি দ্বারা যদি রিপ্লেস করা যায়, তখন অ্যাডভার্ব। ভেরি দ্বারা রিপ্লেস করা না গেলে তখন সেটা কি বলেন তো? জেরান্ট। ভেরি দ্বারা রিপ্লেস করা গেলে তখন সেটা কি হয় বলেন তো? আমাদের পার্টিসিপল হয়। ভেরি দ্বারা রিপ্লেস করা না গেলে তখন সেটা কি হয়? জেরান্ট হয়। যেমন মাই প্রফেশন ইজ ভেরি টিচিং, এটা কইলে ওই যে ওই রকমের মধ্যে ভাই বোন কিছু খাইছে। মাই প্রফেশন ইজ ভেরি টিচিং, এটা হয় না। কিন্তু দা 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 স্টোরি ইজ ইন্টারেস্টিং, মনে করেন আপনাকে কি একটা গল্প বলছে যে একটা গল্প হচ্ছে এরকম যে মনে করেন যে একটা আপনি কি কি দিয়ে বলেন তো, একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন আপনি। হ্যাঁ, একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন, তখন জঙ্গল থেকে আওয়াজ আসছে, একটা ছেলে বলছে, একটা মেয়ে বলছে বাঁচাও বাঁচাও। তাহলে আপনি আপনার কৌতূহল মনে আর এই বিশাল ইন্টারেস্টিং, আপনি তখন থেমে যাবেন, একদম কনফার্ম থাকবেন। বুঝতে পারলাম? এখন একটা মেয়ে যখন বলবে বাঁচাও বাঁচাও, তখন আপনি চিন্তা করবেন যে এখানে কি নিশ্চয়ই কোনো আকাম কোকাম হইতেছে, ঠিক আছে। কিন্তু আপনি যাই দেখছেন মেয়েটা হয়তো বা কোনো বিপদে পড়ছে, হয়তো বা একটা কাটা ফুটছে গায়ে, ওখানে ছেলে বলতে কিছু নেই, ওই মেয়ে গেছিল মানে ধরেন কিছু একটা ফুল তুলতে বা কিছু একটা করতে গেছিল, হোয়াট এভার ইট ইজ। কাটা বা একটা গায়ে কাটা, তেলা পোকা যারা দেখলে যে জাতি দৌড়ায়, তাহলে সে গায়ে একটা কাটা যদি ফিরে যেতে বলবেই বাঁচাও বাঁচাও, কাটা কাটার একটা বাঘ মনে করবে। তো স্টোরিটা ইন্টারেস্টিং না, আপনি থেমে যাচ্ছেন, কিন্তু স্টোরিটা কি ইন্টারেস্টিং, এই কারণে আপনি ভেরি ব্যবহার করবেন। আমি বুঝাতে পারলাম? এরপর যদি না বুঝেন, আপনি মুড়ি কিনবেন এবং আমার জন্য মুড়ি কিনে পাঠাবেন। বলেন ক্লিয়ার কিনা, বলেন ক্লিয়ার কিনা, বলেন। এই বলেন ক্লিয়ার কিনা, বলেন দ্রুত, বলেন দ্রুত। ক্লিয়ার? তোমারে লেগেছে কত যে ভালো, চাঁদ বুঝি তো জানি,
জানবো জিতা জানে। লা 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 লা। রাতের মিতালি আহা। এই চলেন, সব থেকে কনফিউজিং, সব থেকে এই নিয়মটার বেলায় আপনি একটা ওই যে সূত্র আছে না, বলছিলাম যে একটা কথা বলছিলাম না, যে স্থির এবং চলমান, এটা ব্যবহার করবেন এবং আরো কিছু সূত্র শিখাবেন ইনশাল্লাহ। দেখেন, নাউনের পূর্বে লেখেন, নাউন এর পূর্বে আইএনজি থাকলে তা জেরান্ড নাকি পার্টিসিপল? কত ভালোবাসি, কি যে ভালোবাসি, এত ভালোবাসি তাই মনে লাগে ভয়, এত সুখ ভাগ্যে যদি না সয়। I saw a running train. কত ভালোবাসি, কি যে ভালোবাসি, এত ভালোবাসি তাই মনে লাগে ভয়। এই শুনেন, এই শিরোনামটা লিখবেন এবং এই দুটো এক্সাম্পল লিখবেন। হ্যাঁ, আপনাদের এটা থাকবে, আপনাদের কাজ থাকবে। তবে পরবর্তী বেচে যারা আসবে 46-এর জন্য যে বেচগুলো হবে, তখন থেকে রেকর্ড ক্লাস আর থাকবে না, কবির ভাই আর রেকর্ড ক্লাস রাখবে না। এটা অলরেডি আমাদের অনুবাদ ক্লাসে ঘোষণা দেওয়া হয়েছে। অঙ্গনা, সমস্যা নাই। লেখা হলে ডান লিখি আমরা, লেখা হলে ডান লিখবো, লেখা হলে ডান লিখবো এবং লেখা হলে আমরা ডান লিখবো, লেখা হলে আমরা একটু ডান লিখবো এবং একটা সূত্র শিখবো ইনশাল্লাহ। ওকে, গান লিখছেন আসলেও এখনকার যে গানগুলোতে হু দেয় হারিকেন তেল ছাড়া হারিকেন চলা, ঠিক আছে, ফালতামি। 2008 সালের পরে বাংলাদেশে আর তেমন কোনো গান সৃষ্টি হয়নি। 2008 সালের পরে 17 সালে 17 সালের পরে বা 18 সালের পরে আমি ওইভাবে খোঁজখবর রাখিনি মার্কেটে কি গান আসছে। তবে মানে মার্কেটে ওইরকম গান হলে তো অবশ্যই কানে বাজার কথা, তাই তো, ট্রেন্ডিংয়ে চলে আসে। কিন্তু আগের যে গানগুলো, বিশেষ করে হুমায়ুন আহমেদ স্যারের যে গানগুলো, মানুষ ওনাকে নাস্তিক বলে, কিন্তু কেন নাস্তিক হয় আমি জানি না আসলে। একটা মানুষ নাস্তিক হলে কি করে আমার ভাঙা করে ভাঙা চাওলা এই কথা, এই গান লিখে, একটা মানুষ নাস্তিক হলে কি করে লিখে যে কি বলে যে ও কারিগর দয়ার সাগর। ও কারিগর বলতে কারা বুঝাইছে? আল্লাহরে তো বুঝাইছেন। এখন হ্যাঁ, ওনাকে নিয়ে কিছু বিতর্ক আছে, উনি একটা বেশি বয়সে কম বয়সে বিয়ে করছে, ওটা ব্যাক টু ফ্যাক্টর না।
রেকর্ড ক্লাস রাখবো না এই কারণে, রেকর্ড ক্লাস না রাখার কারণে হচ্ছে রেকর্ড ক্লাস রাখলে অনেকের এটা স্পৃহা নষ্ট হয়, যে আর এই রেকর্ড তো আছেই, পরে করবানি, বুঝেন নাই, মানে কেয়ার নাই। তো সুতরাং কেয়ার কীভাবে আনা যায় এটা ভাই খুব ভালো করে জানে। এবং রেকর্ড ক্লাসের না রাখার কারণ হচ্ছে অনেকে রেকর্ড ক্লাস আবার বিক্রি করে দেয়, অনেকের কাছে বিক্রি করে, এটারও প্রমাণ পাইছি আমরা। ক্লাস রেকর্ড রাখে ঠিক আছে, কিন্তু অন্যজনের কাছে মানুষ কি পরিমাণ নিচে নামতে পারে মানে চিন্তা করা যায়, যে অন্যজনের কাছে এটা আবার বিক্রি করে। হ্যাঁ, এই 40-50টা ক্লাস, আমার কোর্স হচ্ছে ধরেন 1020 টাকা বা 1350 টাকা, কিন্তু হয়তো বা 400 টাকা দিয়ে 300 টাকা দিয়ে কিনতেছে। আজীব চিন্তা ভাবনা মানুষের, হোয়াট এভার ইট ইজ। দেখেন, আচ্ছা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো খুব মনোযোগ দিয়ে দেখেন। প্রথম কথা হচ্ছে, নাউনের পূর্বে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকলে, নাউনের পূর্বে কোনো ওয়ার্ড থাকলে সেটা, এই যেমন আমি যদি বলি, যেমন এদিক তাকান, যেমন আমি যদি বলি, যেমন আমি এদিক তাকান, যেন আমি যদি বলি, যেমন আমি যদি বলি, যেমন কি বলেন তো, এ নাইস, NIC নাইস, টল, বিউটিফুল, BEAUTIFUL বিউটিফুল বয়, আহা এইবার শান্তি মতো হয়েছে। এ নাইস টল বিউটিফুল বয়, খুব ভালো করে লক্ষ্য করেন, মনোযোগ দিয়েন, না বুঝলে কিন্তু সারা জীবন মুড়ি খাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে বয় শব্দটা কি বলেন তো, নাউন না? বয় শব্দটা কি ভাই বলেন তো, নাউন। এবার দেখেন, নাইস এই যে কথাটা আমি লিখলাম, এই নাইস কথাটা কার জন্য লিখছে? বয়ের জন্য লিখছি না? নাইস কথাটা কার জন্য লিখছি? আমি বয়ের জন্য লিখছি। তে নাউন সম্পর্কে কথা বলার জন্য যদি অতিরিক্ত একটা ওয়ার্ড ব্যবহার করা হয়, তখন সেটা কি হয়? অ্যাজেটিভ হয় না? তো অ্যাজেটিভের কাজটা কি করে? পার্টিসিপল করতে পারে। তার মানে আমাদের এখানে যদি আইনযুক্ত কোনো ওয়ার্ড থাকতো, তখন সেটা কি হইতো? জেরান্ড হইতো না পার্টিসিপল হইতো? পার্টিসিপল হইতো, একদম ডাইরেক্ট পিপি। এবার দেখেন লিখলাম টল, লম্বা, এ নাইস টল বিউটিফুল বয়। টল শব্দটা কার জন্য বলা হয়েছে বলেন তো? নাউন সম্পর্কে কোনো ওয়ার্ড দ্বারা যখন নাউন সম্পর্কে কিছু বলা হয়, তখন সেটা অ্যাজেটিভ হয়। তার মানে এই টল শব্দটা কার জন্য বসছে ভাই বলেন তো? বয়ের জন্য বসছে। তার মানে টল শব্দটা কি বলেন তো? অ্যাজেটিভ। অ্যাজেটিভের কাজ কি করে? পার্টিসিপল করে। এইখানে যদি ভার্বের সাথে আইনযুক্ত ওয়ার্ড থাকে, তখন সেটা কি হইতো বলেন তো? পার্টিসিপল। এবার বিউটিফুল, এবার বিউটিফুল শব্দটা কার জন্য বসছে? বয়ের জন্য বসছে। এখন বয়ের জন্য যদি বসে থাকে, তাহলে আমাদের নাউনটা কি হয়? এটা বিউটিফুল শব্দের অ্যাজেটিভের কাজ কি করে? পার্টিসিপল করে। তার মানে আমরা কি শিখলাম? যেই ওয়ার্ডটা দিয়ে নাউনকে মডিফাই করা হয়, ওটাকে অ্যাজেটিভ বলা হয়। অ্যাজেটিভের কাজ যদি যে করতে পারে, সে কি হয় বলেন তো? পার্টিসিপল হয়। এখন প্রশ্ন হচ্ছে, নাউনের পূর্বে একটা মাত্র ওয়ার্ড থাকলে তখন সেটা অ্যাজেটিভ হয়, আর অ্যাজেটিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে তখন সেটা শতভাগ নাউন হয়। যেমন হি ইজ এ গুড বয়, দেখেন গুডের পরে একটা মাত্র ওয়ার্ড নাউন, আবার নাউনের পূর্বে একটা মাত্র ওয়ার্ড গুড, অ্যাজেটিভ। বোঝাতে পারলাম? এই ব্যাপারে একটা থিমটা চিন্তা করেন। এই যে দেখেন ট্রেন শব্দটা কি? নাউন, নাউনের পূর্বে আইনযুক্ত ওয়ার্ড আছে, সুতরাং এখানে আমাদের আর কোনো আলোচনা নেই, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। 2 নাম্বার কথা, তাহলে রুমটাও তো নাউন, নাউনের পূর্বে রিডিং আছে, তার মানে এটা আমাদের অ্যাজেটিভ হওয়ার কথা না? অ্যাজেটিভ হওয়ার, কিন্তু এটা অ্যাজেটিভ হবে না। কিছু কিছু নাউন আছে জন্মগত ভাবেই, মনে করেন যে কিছু মানুষ আছে জন্মগত ভাবেই তার কপালে লিখা থেকে 5টা 6টা প্রেম করবে, এরপরে বিয়ে করবে, যাদের লোকে প্রেম করছে একটারও বিয়ে করবে না, এইরকম থাকে, এটা জন্মগত ভাবেই। আর কিছু আছে এত সুন্দর, এত হ্যান্ডসাম, কিন্তু জীবনে কোনো প্রেম নাই, এরকম কিন্তু যে যার কপাল নিয়ে চলে, যে যার জন্মগত কপাল নিয়ে চলে। পৃথিবীতে আসার আগে আল্লাহ লিখছে একবার, একদম সেই রুহের জগতে লিখছে একবার, মায়ের পেটে লিখছে একবার, মানে মোটামুটি ফিক্সড। বোঝাতে পারলাম? তো যে যার কি চলে? কপালে চলে। কম্পাউন্ড নাউন হচ্ছে মানে যে কপাল নিয়ে চলে। কিছু ওয়ার্ড আছে একলা চলতে পারে না, মানে কোনো মানুষ আছে একলা কারা চলতে পারে না। মনে করেন যে যার কপালে লিখা আছে যে 4টা 5টা কোনো সময় প্রেম ছাড়া থাকবে না, কারো না কারোর সাথে সে লাগবেই, কেউ না কেউ তার সাথে থাকবেই, উপরে নিচে ডানে বামে, মানে কেউ না কেউ তার সময় একটা না একটা কেউ থাকবেই। বুঝতে পারলাম না? কেউ না কেউ থাকবেই, মানে সে একলা চলতে পারবে না, সে জন্মগত ভাবেই জোড়া নিয়ে আসছে। এটা হচ্ছে কম্পাউন্ড নাউন, হচ্ছে জন্মগত ভাবে জোড়া। রিডিং রুম এই 2টা নাউন মিলে একটা নাউন হয়। রিডিং রুম শব্দটা আলাদা নাউন না, রিডিং এবং রুম এই 2টা ওয়ার্ড মিলিয়ে হচ্ছে আমাদের একটা নাউন হয়। এটা হচ্ছে পড়ার ঘর। পড়ার ঘর শব্দটার নাউন হচ্ছে রিডিং রুম। এই 2টা ওয়ার্ড আলাদা কোনো ওয়ার্ড না, 2টা ওয়ার্ড একটা ওয়ার্ড, এবং 2টা ওয়ার্ড মিলিয়ে আমাদের কি হয়েছে বলেন তো? একটা নাউন হয়েছে। এই কারণে আমাদের রিডিং শব্দটাও নাউন, রুম শব্দটাও নাউন। আমাকে বোঝাইতে পারলাম? কম্পাউন্ড নাউন গঠনে আমাদের অনেকগুলো স্ট্রাকচার আছে, যেটা আমি 1 নাম্বার ক্লাসে দেয়া আছে, লেকচার 2 নাউন এন্ড ডিটারমিনার, ওইখানে স্পষ্ট দেয়া আছে।
যেমন আরো অনেকভাবে গঠন হতে পারে, যেমন আফটার এবং যেমন আফটারনুন, প্রেপোজিশন প্লাস নাউন হতে পারে। বিভিন্নভাবে কম্পাউন্ড নাউন গঠন হয়। তার মানে যদি নাউনের পূর্বে এমন কোনো ওয়ার্ড থাকে আপনি যদি বুঝে যান যে এটা কম্পাউন্ড নাউন, আর কি কি কম্পাউন্ড নাউন হতে পারে, যেমন সুইমিং পুল, যেমন ড্রাইভিং লাইসেন্স, যেমন ওয়াইটিং রুম, হ্যাঁ, তারপরে যেমন এইরকম যে ওয়ার্ডগুলো আছে এগুলো সবগুলো কি বলতো জেরান্ড। এটা গেলো একটা পদ্ধতি। তার মানে আপনি যদি ওই সেন্স কাজ করে আপনার যে আপনি বুঝতে পাচ্ছেন এটাতে কম্পাউন্ড নাউন, তাহলে সেটা কি পার্টিসিপল হবে না। তার মানে রিডিং শব্দটা পার্টিসিপল হবে না, রিডিং শব্দটা আমাদের কি হবে, জেরান্ড হবে। বুঝাইতে পারলাম? শেষ। এইবার আরেকটা টেকনিক ফলো করবেন। পরীক্ষার সময় যদি আপনি ধরেন কম্পাউন্ড নাউন আপনি বুঝতে পারতেছেন না, তখন যেটা করবেন, এই ট্রেন শব্দটাকে সাবজেক্ট ধরবেন। এটা তো সবচেয়ে সহজ হয়। ট্রেন শব্দটাকে সাবজেক্ট ধরে, সাবজেক্ট ধরে কন্টিনিউয়াস টেন্স করবেন। তার মানে কি, এই যে এ ট্রেন ইজ রানিং, একটা ট্রেন চলতেছে, দেখেন কন্টিনিউয়াস টেন্স করা যায়। এ ট্রেন ইজ রানিং, দেখেন কন্টিনিউয়াস টেন্স করা যায়। একটা ট্রেন চলতেছে, রানিং মানে দৌড়ানো না, এখানে রানিং মানে চলা। এ ট্রেন ইজ রানিং, ট্রেন চলতেছে, তার মানে কি বলেন তো, কন্টিনিউয়াস টেন্স করা যায়। যদি কন্টিনিউয়াস টেন্স করা যায়, তার মানে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ডের পরে যদি নাউন থাকে, ওই নাউনটাকে সাবজেক্ট ধরে এবং তার পূর্বে যদি আর্টিকেল থাকে, আর্টিকেল সহ যদি সাবজেক্ট ধরে কন্টিনিউয়াস টেন্স করা গেলে পার্টিসিপল, কন্টিনিউয়াস টেন্স না করা গেলে জেরান্ড। শেষ। কন্টিনিউয়াস টেন্স করা গেলে পার্টিসিপল, কন্টিনিউয়াস টেন্স না করা গেলে কি বলে, জেরান্ড। এইটা লিখার পরে আপনি লিখে রাখবেন স্টার দিয়ে, সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত অংশটি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়। কারণ আমরা তো এখান থেকে শিখলাম মাত্র যে কন্টিনিউয়াস টেন্স করা গেলে কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। তো ওইটার জন্য কি আলাদা নিয়ম আসবে না। এই জন্য আপনি এই দুইটা নিয়ম লেখার পরে আপনি নিচে লিখে রাখবেন সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত অংশটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। বুঝতে পারলে ইয়েস বলেন। আরে ভাই এত হয়েছে, এই ব্যাচের পরে থাকবে না, আমি আজকের পর থাকবে না, আমি কি বলছি আপনাদের ব্যাচ থাকবে, পরবর্তী যে ব্যাচ আসবে সেই ব্যাচ থেকে রেকর্ড ক্লাস থাকবে না। আর থাকলেও সর্বোচ্চ 2 দিন বা 1 দিন বা 40 ঘন্টা 24 ঘন্টা এরকম থাকবে। এই বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন কিনা বলেন, ইয়েস অর নট? এই বুঝতে পারছেন? দ্রুত বলেন। এরপর কিন্তু প্র্যাকটিসে যাবো একটু পরে প্র্যাকটিসে যাব। পৃথিবীতে মানুষের আশা, সে কথার নাম ভালোবাসা। হাই, সে কথার নাম ভালোবাসা। পৃথিবীর জন্ম যেদিন, এ কথার জন্ম সেদিন, এ কথার কারণে পৃথিবীতে মানুষের আশা, এ কথার নাম ভালোবাসা। হায়, এ কথার নাম ভালোবাসা। খুব মনোযোগ দিয়ে দেখেন, খুবই বিভ্রান্তিকর একটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে কোনো আলাপ নাই। স্টোন মানে কি বলেন তো, পাথর। পাথর মানে কি, নাউন। স্টোন মানে কি, পাথর। আমি বলছিলাম নাউন মানে কি, পৃথিবীর যে কোনো কিছুর নাম। আপনি চোখ বুঝে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যা দেখবেন হে সব কিছুর নাম কি, নাউন। এখন পাথরের নাম কি? এখন বলে যে পাথরের লেখা নাম মুছে যেতে পারে, সেগুলো ভিন্ন কথা, কিন্তু স্টোন মানে পাথর, পাথর মানে নাউন। বুঝাতে পারলাম? নাউনের পূর্বে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকলে সেটা কি হয়, জেরান্ড হয়। এটা হচ্ছে বাংলা আলাপ। এখন এটা কি কম্পাউন্ড নাউন কিনা আমরা দেখব। এখন স্টোন রুলিং, রোল মানে হচ্ছে আপনার কি বলে, মানে গড়ায় পড়া। আমি ভালো বাংলা বলতে পারতেছি না। এই যে এমনি গড়ায় পড়ে না, পানি গড়ায় পড়ে, যে পানি গড়ায় পড়ে, গড়ন্ত পাথর।
এটা একটা প্রবাদ বাক্য যে অস্থির প্রকৃতির লোক টিয়া ইনকাম করতে পারে না, এর অর্থ হয় এরকম। মানে গরম মানে কি বলে পাথরে শ্যাওলা জন্মে না, এরকম অর্থ। এটা হচ্ছে গরম পাথরে শ্যাওলা জমে না, এটা হচ্ছে আমাদের মানে প্রবাদ বাক্য। আর এটার মিনিং হচ্ছে যে শুধু লাফায়, মানে মানে কোনো কাজে স্থির না, সে কোনোদিন টাকা পয়সার মালিক হইতে পারে না। এটা হচ্ছে বাস্তবতা কথা। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, পাথর, এখন আপনি বলেন তো, আমি যদি বলি দ্য ওয়াইন্ড ইজ মুভিং, বাতাস যাচ্ছে, বাতাস কি যাইতে পারে না? বাতাসটা কি আপনি ধাক্কায় নেন? বাতাস যাইতে পারে না, বাতাস তো চলতে পারে, চলতে পারে না। এখন স্টোন যদি আমি বলি স্টোন ইজ রোলিং, পাথর গোড়ায় পড়তেছে, পাথর গোড়াইতেছে, তাহলে মানে কি আমাদের কি হয় বলেন তো? কন্টিনিউয়াস টেন্স করা যায়। যেহেতু কন্টিনিউয়াস টেন্স করা যায়, সুতরাং হচ্ছে আমাদের এটা কি বলতো? প্রেজেন্ট পার্টিসিপল। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা দুইভাবে হয়। যদি এখানে বলা হয় যে হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ, এখানে রুলিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ, রুলিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তখন আর জেরান পার্টিসিপল আসবে না, কারণ পার্টিসিপল তো আর কোনো আমাদের না, পার্টিসিপল তো আমাদের কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত না। পার্টিসিপল জানি কার কাজ করে? অ্যাজেটিভের কাজ করে। তখন উত্তর হয় কি বলেন তো? অ্যাজেটিভ। অ্যাজেটিভ না থাকলে কি হবে? পার্টিসিপল কি বলা হয়? ভার্বাল অ্যাজেটিভ। এই জন্য আমাদের কি আসবে? ভার্বাল অ্যাজেটিভ হবে। আমি কি বোঝাতে পারলাম? তার মানে প্রশ্নটা হয় দুইভাবে, যে রুলিং শব্দটা এখানে কি পার্টিসিপল, রুলিং শব্দটা কি? যদি এরকম প্রশ্ন থাকে তাহলে আপনি দাগাবেন পার্টিসিপল। যদি প্রশ্ন হয় রুলিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তখন আপনি দাগাবেন অবশ্যই অ্যাজেটিভ অথবা ভার্বাল অ্যাজেটিভ। অবশ্যই আমাদের পার্টিসিপল নয়, কারণ পার্টিসিপল অ্যাজেটিভের অন্তর্ভুক্ত, পার্টিসিপল পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত নয়। আমি কি আশা করি বুঝাতে পারলাম? নেক্সট নেক্সট হচ্ছে, এটা লিখে রাখবেন, পরবর্তী এক্সামগুলোতে এই দুইটা প্রশ্ন আসবে। এ রুলিং, ROLLING, এ রুলিং মিল, এ রুলিং মিল ইজ ডট 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 লিখে রাখেন। এ রুলিং মিল মানে হচ্ছে ডালাই কারখানা, ডালাই কারখানা, স্টিলের যে ডালাই কারখানা আছে না, ডালাই কারখানা। এইখানে এই সব এই এক্সাম্পলটা যদি পরীক্ষায় আসে, তা 95% না 99% ছেলে মেয়ে, 99.9% ছেলে মেয়ে ভুল করবে। এখানে রুলিং শব্দটা কিন্তু জেরান্ট, ZERUND, জেরান্ট। এখানে রুলিং শব্দটা কি বলতো? জেরান্ট। এখানে এটা কম্পাউন্ড নাউন। দেখেন, রুলিং মিল মানে কি? কম্পাউন্ড নাউন। এখানে রুলিং শব্দটা মিলিস রুলিং না। মিল কি আপনার করতেছে নাকি, পড়তেছে, গড়তেছে নাকি? বিষয়টা এরকম না। ঢালাই কারখানা। যেমন রুলিং পিন, ROLLING, রুলিং পিন। রুলিং পিন মানে হচ্ছে যে বেলুন আছে না, বেলুন, বেলুন কি আপনাদের এলাকায় কি বলে জানেন? আটা দিয়ে যে রুটি বানায়, আমি ছোটবেলায় দেখতাম। মানে এটা কি বলে জানি না, আপনি বলতে পারতেছি না আমি। এই যে এরকম একটা থাকে, হ্যাঁ, এটা থাকে, তারপরে আটা রুটিটা এই যে এরকম থাকে, এরকম ছোট থাকে, তারপরে এটা দিয়ে ঠিক এই যে এইভাবে এটা কি বলে? এই যে এটা কি আমাদের এলাকায় বেলুন বলে। এটা যে এই যে নাড়াচাড়া করে রুটিটা বড় করে, এটাকে বলে রুলিং পিন বলা হয়। এখানে রুলিং শব্দটা কি বলেন তো? জেরান্ট। আগামী 2-1 বছরের ভিতরে যে কোনো একটা পরীক্ষায় এই দুটো এক্সাম্পল থাকতে পারে ইনশাল্লাহ। ক্লিয়ার? হ্যাঁ, বেলন, বেলানি, হ্যাঁ বেলন, হ্যাঁ বেলন বা বেলানি, হ্যাঁ এক্স্যাক্টলি বেলুনি বলে, হ্যাঁ ওকে। তার মানে আমাদের এখানে কি, এইখানে রুলিং শব্দটা কি বলেন তো ভাই? জেরান্ট। এখানে রুলিং শব্দটা জেরান্ট। আশা করি বোঝাতে পারলাম। ওকে, নেক্সট আর কি আছে? পার্টিসিপলে দেখে যায়, রুল অফ পার্টিসিপল, এটা আমরা দেখছি। প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস পাস্ট পার্টিসিপল। এখানে আর কিছু আলোচনা নেই, ওই নিয়মটা লেখছি এখানে, লেখেন। লিখবেন ব্যক্তি প্লাস পাস্ট পার্টিসিপল, PAST, পাস্ট পার্টিসিপল, PARTICIPLE, বস্তু প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, PRESENT, প্রেজেন্ট পার্টিসিপল, PARTICIPLE। এই যে আলোচনা আছে না, আলোচনা সেখানে এখানে নিয়ম লিখে রাখবেন, নাহলে কিন্তু বুঝবেন না। ব্যক্তি মানে হচ্ছে ব্যক্তির পরে পাস্ট পার্টিসিপল হয়, বস্তুর পরে প্রেজেন্ট পার্টিসিপল হয়। যেমন হি ইজ ইন্টারেস্টিং ইন দিস ফ্যাক্টর, না হি ইজ ইন্টারেস্টেড ইন দিস ম্যাটার। বুঝতে পারলাম? আবার আমি যদি বলি, যেমন এই যে কাজটা, দ্য জব বা দ্য ওয়ার্ক, দ্য টাস্ক ইজ ইন্টারেস্টেড না দ্য টাস্ক ইজ ইন্টারেস্টিং। বুঝতে পারলাম?
দ্য টাস্ক ইজ ইন্টারেস্টিং। তার মানে শুধু এখানে একটু জিনিস মনে রাখলে হয়, ব্যক্তির পরে বি ভার্বের পরে সাধারণত পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ ব্যক্তির সাথে পাস্ট পার্টিসিপল জড়িত, আবার বস্তুর সাথে কি বলেন তো প্রেজেন্ট পার্টিসিপল জড়িত। ব্যক্তি পাস্ট পার্টিসিপল, বস্তু প্রেজেন্ট পার্টিসিপল। এবার একটা এক্সাম্পল করব, দ্য ক্লাস বোর্ডস দ্য স্টুডেন্টস। ক্লাসটা ছাত্রছাত্রীদের বিরক্ত করে। ইট ইজ এ ড্যাশ ক্লাস। এবার আপনি দেখেন ক্লাস হচ্ছে নাউন, নাউনের পূর্বে অ্যাজেটিভ বসে, অ্যাজেটিভের কাজ যে কোনো পার্টিসিপল করতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল দুইটিই করতে পারে। বোরিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর কি রে বোরিং বানান বলেছে নাকি, আর এরপরে হচ্ছে কি বলেন তো বোর্ড, আমাদের দুইটিই আছে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল আছে। বুঝাতে পারলাম? প্রেজেন্ট পার্টিসিপল আছে এবং পাস্ট পার্টিসিপল আছে। আমরা বলছি কি বস্তু যদি হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, বস্তু যদি হয় কি হবে বলেন তো প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর ব্যক্তি যদি হয় পাস্ট পার্টিসিপল হবে। ইট দ্বারা কোনোদিনের ব্যক্তিকে বোঝায় না, বস্তুকে বোঝায়। এই জন্য আমাদের কি বোর্ড হবে নাকি বোরিং হবে? আনসার করেন দ্রুত, বোর্ড নাকি বোরিং? এই যে দেখছেন সবাই আনসার করে দিচ্ছেন বোর্ড। দ্রুত। জলে পড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। দা মুভি, এটা 29 নাম্বারটা করেন, তাহলে এই কোশ্চেন বুঝে গেছেন। 29 নাম্বারটা করেন। 29 না বোঝার কিছু নাই। কি বুঝেন না সেটা বলেন, কি বুঝেন না সেটা বলেন। যে বলছেন বুঝি নাই সে বলেন কি বুঝেন নাই, কি বুঝেন না সেটা বলেন। সাবজেক্ট ব্যক্তি হলে সাধারণত কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। সাবজেক্ট হিসেবে বস্তু থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। রুলিং পিকতে কন্টিনিউয়াস করা যায়, কেমনে কন্টিনিউয়াস করা যায়? রুলিং পিক দুটো মিলে কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড কম্পাউন্ড। কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড। ওকে, প্রত্যেকের হয়েছে। দ্য মুভি বস্তুবাচক, এজন্য কি আসবে? বোর্ড। এরপরে অ্যাজ সুন এজ হি বিকেম কি, মানে সে কি আসবে? বোরিং হয়ে যাবে। তাহলে বোর্ড এবং বোরিং, বি নাম্বার আনসার। আচ্ছা, এরপর একটা আলোচনা লিখবো, একটা এক্সাম্পল দেবো। এক্সাম্পল দেখেন, আমি খুব সুন্দর একটা এক্সাম্পল লিখবো, এই এক্সাম্পলটা দেখেন বুঝতে পারবেন এই নিয়ম থেকে। পিপল, PEOPLE, পিপল হু লিভ ইন ভিলেজ, VILLAG, villages আর ভেরি পুর। গ্রামে বসবাসকারী মানুষটা খুবই গরিব হয় সাধারণত, বললাম। এটা প্রথমত হু থাকার কারণে আমাদের কি আসলো? কমপ্লেক্স সেন্টেন্স আসলো। এই সেন্টেন্সটাকে সিম্পল করেন তো আগে দেখি, এই সেন্টেন্সটাকে সিম্পল করেন, আগে সিম্পল করেন। এই আচ্ছা আচ্ছা, একটু বলেন তো দেখি আপনার এখানে হু লিভ ইন দ্য ভিলেজ আর ভেরি পুর, এটা কোন ক্লজ? এটা বলেন তো, এটা কোন ক্লজ? এটা মানে যদিও আমি ক্লজ পড়াইনি, তারপরে বলেন তো যে এটা কোন ক্লজ? হু লিভ ইন দ্য ভিলেজ, হু লিভ ইন ভিলেজেস আর ভেরি পুর, এটা কোন ক্লজ বলেন তো? দ্রুত একটু বলেন। দ্রুত দ্রুত। এই যে একজন বলেছে পিপল লিভিং ইন, নাউন ক্লজ না রে, নাউন ক্লজ না রে সাম্মি, নাউন ক্লজ না। 29 নাম্বারটা মুভি ব্যক্তি বস্তুবাচক, এই জন্য আমাদের পাস্ট পার্টিসিপল। ব্যক্তি হচ্ছে মানে হি ব্যক্তিবাচক, এই জন্য প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এটা বুঝবেন না, দেখেন এদিক তাকান।
এটা নাউন আছে না, এটাকে সিম্পল করা যায় কিভাবে জানেন? এটাকে উঠাই দিবেন এবং ভার্বের সাথে যোগ করবেন। তার মানে পিপল, PEOPLE, পিপল লিভিং, LIVING, পিপল লিভিং ইন ডট ডট ডট। এখন আপনি দেখেন লিভিং বসবাস করার কাজটা কে করতেছে? পিপল করতেছে, অ্যাক্টিভ ভয়েস। বসবাস করার কাজটা কে করতেছে? পিপল করতেছে, অ্যাক্টিভ ভয়েস। তার মানে অ্যাক্টিভ ভয়েস হলে ভার্বের শেষে প্রেজেন্ট পার্টিসিপল হয়, এটা মনে রাখবেন। অ্যাক্টিভ ভয়েস হলে ভার্বের শেষে কি হয়? ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয়। পেসিভ ভয়েস হলে পাস্ট পার্টিসিপল হয়, এটা মনে রাখবেন। অ্যাক্টিভ ভয়েস হলে প্রেজেন্ট পার্টিসিপল, পেসিভ ভয়েস হলে কি? পাস্ট পার্টিসিপল। এবার আপনি দেখেন যদি পেসিভ ভয়েস হতো, আরেকটা এক্সাম্পল দিই। তার মানে এই যে আমি পিপল লিখলাম, পিপলের পরে এই লিভিংটা কার পরিবর্তে বসছে বলেন তো? এই যে রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্বের পরিবর্তে লিখছি আমরা এই এতটুকু অংশ। তার মানে নাউনের পরে ভার্বের সাথে যুক্ত একটা ওয়ার্ড পাইলাম, তাই তো? আমি আরেকটা এক্সাম্পল লিখতেছি। দিস বুক, এই বইটা, ওয়াজ পাবলিশড, দিস বুক হুইচ ওয়াজ পাবলিশড, PUBLISHED, পাবলিশড ইন 1971। এই বইটা 1971 সালে প্রকাশিত হয়েছিল। এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে কি আসবে বলেন তো? দিস বুক পাবলিশড, PUBLISHED, পাবলিশড, হুইচ বাদ দিলাম এবং অক্সিলারি ভার্ব বাদ দিলাম, এটা বাদ দিলাম। পাবলিশড ইন 1971, 1971 সালে। এই যে এবার আপনি দেখেন এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। কি আছে বলেন তো? পাবলিশড কেন লিখলাম? বই তো আর নিজে নিজে প্রকাশিত হয় না, মানুষ নিজে নিজে বসবাস করে, বই নিজে নিজে প্রকাশিত হয় না, এই জন্য পেসিভ ভয়েস আসছে। এটা আমরা পড়াবো এজ অ্যাডভার্ব ক্লজে। এই দা নাউনের পরে পেসিভ ভয়েসের কারণে এখানে কিন্তু পাবলিশড আছে। তার মানে এখান থেকে আমরা একটা সূত্র শিখলাম। কি শিখলাম বলেন তো? নাউনের পরে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকুক আর ভার্বের ইডি থাকুক, নাউনের পরে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকুক বা ভার্ব ইডি থাকুক, এটা জেরান কোনো সময় হবে না, সবসময় পার্টিসিপল হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার বুঝেন। নাউনের পরে সাবজেক্ট হিসেবে যে নাউন বসে, নাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল থাকুক আর পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইনযুক্ত ওয়ার্ড থাকুক আর ভার্বের ইডি যুক্ত ওয়ার্ড থাকুক, যেটাই থাকুক সেটা কি বলেন তো? পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল। আমি আশা করি বুঝাতে পারলাম। যদি বুঝে থাকেন তাহলে আমরা এবার দেখেন দিস ইজ আ ম্যান, এই মানুষটা, এই যে এখানে লিভিং হবে কেন? কারণ এই যে হু লিভ নেক্সট ডোর, এটা ছিল। বুঝাইতে পারলাম? এখন প্রশ্ন হচ্ছে হু লিভ এখানে কেন হয় না? এই যে নাকি এম এন আছে, এখানে লিভস হওয়ার কথা, এই জন্য হয় নাই। আর হু লিভ কেন হবে? প্রেজেন্ট টেন্স না, এখানে আমাদের লিভিং আসবে। এটা ছিল এই এক টাইপের প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে দেখেন আবার 2 নম্বর প্রশ্ন, আরেকটা প্রশ্ন। দ্য পিপল হার্ডলি ড্যাশ রিলিফ ম্যাটেরিয়ালস ওয়ার গ্যাদারিং। খুব ভালোভাবে লক্ষ্য করেন। দ্য পিপল হার্ডলি কি আছে বলেন তো আমাদের? এখানে দেখেন যে ভুলটা করবেন, এখানে ওয়ার আছে, প্রথমটা ওয়ার আছে, নিডিং আছে, নিডেড আছে। এবার আপনি দেখেন রিলিফটা কাদের প্রয়োজন? পিপলদের প্রয়োজন। এই যে পিপল আছে, রিলিফটা কাদের প্রয়োজন? পিপলদের প্রয়োজন। অ্যাক্টিভ ভয়েসের পরে থাকলে ভার্বের সাহায্য হয়, তাহলে কি হয়? এটা হচ্ছে নিডিং শব্দ দ্বারা প্রেজেন্ট পার্টিসিপল, এবং এখানে আমাদের কম্পাউন্ড হু নিড, এখানে ছিল কি বলেন তো? হু নিড। বুঝাতে পারলাম? আচ্ছা, ওকে। তারপরে দ্য ম্যান ওপেনিং দ্য গেট, পিপল লিভিং ইন দ্য ভিলেজ। এটা করেন দ্রুত, এটা করেন। তাহলে 43 নম্বর কোশ্চেন, দ্য ম্যান ড্যাশ ওপেনিং দ্য গেট হ্যাজ নট ইয়েট কাম। ওপেন নাকি ওপেনিং? দ্রুত বলেন। ওকে, ওপেনিং। দ্য ম্যান ওপেনিং। এখন খোলার কাজটা কে করছে? দ্য ম্যান করছে। বুঝাতে পারলাম? খোলার কাজটা কে করছে? দ্য ম্যান করছে। ভালো করে উত্তর দেন। বুঝে শুনে উত্তর দেন, বুঝে শুনে।
ওকে, ওপেনিং দেখি আমরা। দেখেন ডি নাম্বার অপশন, সবগুলো অপশন একটু ব্যাখ্যা করি। ডি নাম্বার কি আছে বলেন তো? হ্যাভিং ওপেন্ড। খুব ভালো করে লক্ষ্য করেন, হ্যাভিং ওপেন্ড কখন আসবে? আমাদের পারফেক্ট পার্টিসিপল। আমাদের বলছি পারফেক্ট পার্টিসিপল, কোনো আলোচনাই নাই এখানে। সি নাম্বার ওপেন্ড। এখন গেট খোলার কাজটা যে কি করছে? ম্যান করছে। তাহলে আমাদের কি হওয়ার কথা বলেন তো? পাস্ট পার্টিসিপল হওয়ার কথা না, এই জন্য সি নাম্বার হয়নি। বি নাম্বার কি আছে বলেন তো? টু ওপেন। টু ওপেন, তাহলে টু ওপেন কখন আসবে? না ইনফিনিটিভ আসবে না, তার বাকি থাকে কি বলেন তো? ওপেনিং। সুতরাং সঠিক অ্যান্সার কি বলেন তো? ওপেনিং। তার মানে আমরা কি শিখলাম? যদি নাউনের পরে যদি অ্যাক্টিভ ভয়েস হয়, ভার্বের সাহায্যযুক্ত অংশ হয়, আর যদি প্যাসিভ হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আরেকটা কথা, যদি এখানে নাউনের পরে ভার্বের সাহায্যযুক্ত ওয়ার্ড থাকে তখন সেটা জেরান্ট হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। যদি পাস্ট ফর্ম থাকে তখন, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন সেটা পাস্ট পার্টিসিপল হয়। তবে দুইটাই পার্টিসিপল হয়, জেরান্ট হওয়ার কোনো অপশন নাই। আচ্ছা, এখানে আসলেও তেমন কিছু দরকার নেই। অ্যাক্টিভ প্যাসিভ এই সূত্রটা হচ্ছে আমাদের কাজে লাগে, খুব ভালো করে লক্ষ্য করেন। কি পাস্ট এ ড্যাশ ওয়ার্ডার, খুব ভালো করে লক্ষ্য করেন। ওয়ার্ডার পাস করছে, এখন ওয়ার্ডারটা রিটেন লিখছে কেউ। এখন লেখার কাজটা কে করছে? ওয়ার্ডার নিজে নিজে লিখছে, সে তো পাস্ট করছে, কিন্তু ওয়ার্ডার লিখছে কে? কেউ না কেউ লিখছে না? প্যাসিভ ব্যাস। ওয়ার্ডার তো নিজে নিজে লিখিত হয় না, প্যাসিভ ব্যাস। এই জন্য আমাদের কি আসবে বলেন তো? রিটেন শব্দ আছে নাই। সঠিক অ্যান্সার হচ্ছে কি নাম্বার? ডি নাম্বার। কেন? কারণ প্যাসিভ ভয়েস। কেন বলেন তো? দ্য প্যাসিভ ভয়েস। আচ্ছা, এরপরে দেয়ার ওয়ার ড্যাশ রিয়াকশনস আফটার দ্য বিল ওয়াজ পাস্ট। রিয়াকশন শব্দটা কি বলেন তো? নাউন। নাউনের পূর্বে কি বসে? অ্যাজেটিভ বসে। অ্যাজেটিভের কাজকে করে পার্টিসিপল করবে। এখন প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল? এখন রিয়াকশন কে করছে? কেউ না কেউ করছে। যে করছে সে কি এখানে আছে? না, এই জন্য আমাদের কি বলেন তো? পাস্ট পার্টিসিপল। আমি আশা করি বোঝাতে পারলাম। ওকে, আচ্ছা। এরপরে ভার্বাল নাউনের একটা কনসেপ্ট আছে। হ্যাঁ, ভার্বাল নাউনের একটা কনসেপ্ট আছে, তারপরে আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। ভার্বাল নাউনের একটা কনসেপ্ট আছে, এটা আমরা একটু দেখে বিগত বছরের প্রশ্ন সলভ করবো। একটু লিখে নেই ভার্বাল নাউনটা আসলে কি হয়। BERBAL ভার্বাল নাউন, খুব ভালো করে লক্ষ্য করেন। নামটার সাথে কেমন যেন একটা মিল আছে, দেখেন তো। ভার্বাল নাউন মানে কি বলেন তো? ভার্বযুক্ত নাউন, এরকম কিছু, তাই তো? মনে রাখতে হবে যেই সকল ভার্ব নাউনের কাজ করে, মনে রাখতে হবে যেই সকল ভার্ব নাউনের কাজ করে তাকেই ভার্বাল নাউন বলা হয়। এর প্রসিদ্ধ দুইটা স্ট্রাকচার আছে। একটা হচ্ছে এরকম, দা প্লাস ভার্ব আইএনজি প্লাস অফ। এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা কি বলা হয়? ভার্বাল নাউনের 1 নাম্বার স্ট্রাকচার। 2 নাম্বার স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস সাফিক্স, SUFF সাফিক্স সমান সমান নাউন। যেমন REMOVE রিমুভ প্লাস AL সমান সমান রিমুভাল, MOVAL রিমুভাল। রিমুভাল শব্দটা কি বলেন তো? আমাদের একটা ভার্বাল নাউন। এখন ভার্বাল নাউন কার কাজ করে ভাই বলেন তো? ভার্বাল নাউন নাউনের কাজ করে। তো একটু আগে যে পড়ে আসলাম, জেরান্ড নাউনের কাজ করে। হ্যাঁ, ভার্বাল নাউন নাউনের কাজ করে, এই জন্য ভার্বাল নাউন জেরান্ড হতে পারে। এই জন্য আপনি লিখবেন জেরান্ডো ভার্বাল নাউন হতে পারে। 3টা কথা লিখে রাখবেন এখানে। 3 নাম্বার কথা লিখবেন কি? জেরান্ড, GO ভার্বাল নাউন হতে পারে, জেরান্ডো ভার্বাল নাউন হতে পারে। এটা হচ্ছে 3 নাম্বার কথা। জেরান্ডো ভার্বাল নাউন হতে পারে, এটা হচ্ছে 3 নাম্বার কথা। জেরান্ডো ভার্বাল নাউন হতে পারে। তার মানে প্রথম কথা হচ্ছে ভার্বাল নাউন কি ভাই?
ভার্বাল নাউন হচ্ছে এমন একটা নাউন, ভার্বাল নাউন হচ্ছে এমন একটা নাউন যেটার জন্ম হবে ভার্ব থেকে। ভার্বাল নাউন এমন একটা নাউন যেটার জন্ম কোথায় থেকে হবে? ভার্ব থেকে হবে। এখন এটার জন্মের পদ্ধতি কয়টা? জন্মদানের পদ্ধতি হচ্ছে দুইটা, প্রধানত কয়টা বলেন তো? দুইটা। একটা হচ্ছে দা প্লাস ভার্বের সাহায্যে প্লাস অফ, এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি হচ্ছে ভার্ব প্লাস সাফিক্স যুক্ত হয়ে যদি নাউন গঠন হয়। 3 নাম্বার আর একটা আছে, সেটা কি? ভার্বাল নাউন যেহেতু নাউনের কাজ করে, আবার ওদিকে জেরান্ডও যেহেতু নাউনের কাজ করে, সুতরাং জেরান্ডকেও ভার্বাল নাউনের অন্তর্ভুক্ত করা হয়। বিসি ক্লিয়ার লেখেন, ভার্বাল নাউন ক্লিয়ার কিনা? ভার্বাল নাউন ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার চলেন আমরা কিছু প্রশ্ন সলভ করি। প্রশ্ন সলভ করি। প্রশ্ন সলভ করে দেখেন কি আছে। ভার্বাল নাউনে কি বলছে ভাই বলেন তো? দেখেন প্রশ্ন সলভ করি, একটা প্রশ্ন সলভ করি, দেখেন কি বলা আছে। দ্য রিডিং অফ বুকস ইজ এ গুড প্র্যাকটিস, দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। এখানে বলছে দ্য রিডিং অফ, এই যে দেখেন দা এবং অফ মাঝখানে ভার্বের সাহায্যে, এটা কি বলেন তো? ভার্বাল নাউন। সুতরাং সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? ভার্বাল নাউন। যদি অপশনে ভার্বাল নাউন থাকে তখন তো সেটা জেরান্ড হবে না। দা প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অফ, এটা স্বতঃসিদ্ধ ভার্বাল নাউনের স্ট্রাকচার, বুঝাতে পারলাম? ওটা কিন্তু জেরান্ড হবে না। ওকে, 2 নাম্বার দেখেন কি আছে বলেন তো। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাক্টিভ উইথ ভার্বাল নাউন, নিচের কোনটা ভার্বাল নাউন অনুসারে যুক্তিযুক্ত? কারণ ভার্বাল নাউন অনুসারে যুক্তিযুক্ত কোনটা বলেন তো? অপশন এ নাম্বার দা গার্ডেন, অপশন সি নাম্বার দেখেন উই ওয়েন্ট টু সি দা লঞ্চিং অফ, এই যে দা প্লাস অফ। ডি নাম্বারে কি আছে? এই যে দা প্লাস ভার্বের সাহায্যে প্লাস এইচ অফ, সুতরাং ডি নাম্বারটা কি? ভার্বাল নাউন। পরেরটা দেখেন, বলছে ভার্বাল নাউন কোনটা? এই জায়গাটা একটু বোঝার জিনিস আছে। সি নাম্বার দেখেন, ভার্বাল নাউন কোনটা? রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট, এখানে তো রাইটিং আছে। এখন জেরান্ড তো ভার্বাল নাউনের কাজ করতে পারে, কিন্তু এখানে তার ভার্বাল নাউন, এটা কেন হলো না? এটা এই কারণে হলো না, এটা এই কারণে হলো না কারণ এইখানে ভার্বাল নাউনের সরাসরি স্ট্রাকচার দেয়া আছে। যদি সরাসরি কেউ উপস্থিত থাকে, যদি সরাসরি কেউ উপস্থিত থাকে, সবাই যদি একজন প্রধান অতিথি, একজন সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, এখন প্রধান অতিথি যদি উপস্থিত না থাকে তাহলে বিশেষ অতিথি কিন্তু ওই প্রধান অতিথির জায়গাতেই বসবে, বোঝাতে পারলাম? তো সুতরাং সরাসরি ভার্বাল নাউনের স্ট্রাকচার থাকার কারণে আমাদের এটা জেরান্ড হবে না। এটার প্রমাণ, জেরান্ড যে ভার্বাল নাউনের স্ট্রাকচার প্রমাণ হয়, এটা আমি একটু পরে এক্সাম্পল দিচ্ছি। দেখেন এই যে এখানে বলছে ভার্বাল নাউন ইজ ক্লোজ টু, ভার্বাল নাউন কার সমতুল্য? পাস্ট পার্টিসিপল ধর অ্যাডজেক্টিভ না, জেরান্ডের সমতুল্য। দেখেন এই যে ভার্বাল নাউন জেরান্ডের সমতুল্য। কথার প্রমাণ পাইছেন? পরেরটা দেখেন, আই লাইক ট্রাভেলিং, ট্রাভেলিং শব্দটা কি মূলত জেরান্ড না? টু ডিফারেন্ট প্লেসেস অফ দ্য ইন দিস সেন্টেন্স দ্য ভার্বাল নাউন ইজ, দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, আই লাইক ট্রাভেলিং, ট্রাভেলিং শব্দটা হচ্ছে আমাদের জেরান্ড, আই লাইক ইট, কিন্তু এইখানে জেরান্ড শব্দটা কি হিসাবে ব্যবহৃত হলো? ট্রাভেলিং শব্দটা জেরান্ড হয়, এই জেরান্ডটাই আমাদের কি হিসাবে ব্যবহৃত হলো? ভার্বাল নাউন হিসাবে ব্যবহৃত হলো। আমি আশা করে বোঝাতে পারলাম। চলেন আজকে যে নিয়ম পড়াইছে এই নিয়ম থেকে কিছু প্র্যাকটিস করি। আচ্ছা, একটা প্রশ্ন দেখি, একটা প্রশ্ন দেখি কি আছে। এ রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর, খুব ভালো গেল। অফিসারটা কি বলেন তো? নাউন। অফিসারটা কি বলেন তো? নাউন। নাউনের পূর্বে কে বসে বলেন তো? অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভের কাজ করে পার্টিসিপল করে, জেরান্ড, অ্যাডভার্ব, প্রিপোজিশন, পার্টিসিপল। কোন পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। কোন পার্টিসিপল বলেন তো? পাস্ট পার্টিসিপল। ওকে, আর এগুলা সবগুলা পারবেন।
ইজ ই ফন্ড অফ রাইটিং টেকিং ক্লাস ডিস্টার্ব উই এনজয়েড ফ্রম হচ্ছে প্রেপোজিশন মেড অফ জাপান ক্যান ইউ স্মেল অর্ডার রিডিং বুকস অ্যান্ড নাথিং আমাদের দু একটা প্র্যাকটিস খুঁজতেছি যেটা আচ্ছা এই প্রশ্নটা করব হুইচ সেন্টেন্স কন্টেন্স এ জেরান্ড নিচের কোনটা কোন জেরান্ড আছে দ্য মেন ইজ রানিং মানুষ হাঁটতেছে মানুষটা কি বলছে দৌড়াচ্ছে কন্টিনিউয়াস টেন্সের এটা কি হয় বলেন তো আমাদের ভার্বের সাহায্যে কন্টিনিউয়াস থাকলে সেটা কি হয় প্রেজেন্ট পার্টিসিপল হয় তো রানিংটা প্রেজেন্ট পার্টিসিপল হি ওয়াজ হিট বাই এ রানিং বাস বাস ইজ রানিং দেখেন বাস ইজ রানিং বাস চলতেছে রানিং শব্দটা কি প্রেজেন্ট পার্টিসিপল হি এনজয়েস রানিং উই ওয়েন্ট অ্যাওয়ে রানিং ওয়েন্ট কি বলেন তো ইন্টেন্সিটিভ ভার্ব ইন্টেন্সিটিভ ভার্বের পরে ভার্বের সাহায্যে প্রেজেন্ট পার্টিসিপল হি এনজয়েস ইট সে উপভোগে সে দৌড়ানো পছন্দ করে এই জন্য বি নাম্বারে রানিং শব্দটা কি বলেন তো বি নাম্বারে প্রেজেন্ট জেরান্ড আর বাকি সব জায়গায় কি বলেন তো প্রেজেন্ট পার্টিসিপল শেষ দুই একটা এক্সাম্পল আজকে যে করাইলাম এটা দাঁড়ান একটু দেখছি আমি এটা মানে আগে আছে হ্যাঁ রোলিং স্টোনে যেটা এখানে দেখাইলাম পুরিং ডাউন একটা সুইমিং সং দেখেন এই যে এই এক্সাম্পলগুলো খুব বেশি পরিমাণ আসে পরীক্ষায় দেখেন এ সুইমিং স্নেক দেখেন স্নেক ইজ সুইমিং সাপ সাঁতার কাটতে পারে না পারে সুইমিং শব্দের কি প্রেজেন্ট পার্টিসিপল এরপর রানিং ট্রেন ট্রেন ইজ রানিং ট্রেন চলতেছে সিঙ্গিং বার্ড বার্ড ইজ সিঙ্গিং পাখি গান গাইতেছে সবই কি বলেন তো প্রেজেন্ট পার্টিসিপল সবে কি প্রেজেন্ট পার্টিসিপল সবে কি বলেন তো প্রেজেন্ট পার্টিসিপল এই যে এই জায়গাটাতে একটু দেখেন এই জায়গাটা একটু দেখেন এই এক্সাম্পলটাই খুঁজতেছিলাম হিজ প্রফেশন ইজ তার পেশা টিচিং কি বসে আমাদের হোয়াট ইজ হিজ প্রফেশন তার প্রফেশন কি টিচিং আমাদের টিচিং এর সাথে বারবার কি হয় আইযোগ হয় জেরান্ডের কারণে এছাড়া আরো কি আছে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং হোয়াট ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি মাই ফেভারিট অ্যাক্টিভিটিস কি বলেন তো রিডিং হোয়াট দিয়ে উত্তর করে পাওয়া যায় সেটা কি হবে জেরান্ড হবে দ্য এন্ড জেরান্ড পার্টিসিপলের সর্বোচ্চ 3টা ক্লাস নিলাম কেমন শেষ বলেন ক্লিয়ারলি বুঝতে পারলেন কিনা ইয়েস ক্লাস শেষ করে দেবো 1 মিনিটের ভিতরে বলেন ক্লিয়ার কিনা পঁয়তাল্লিশতে নিউজ নাই 10 মার্চ হইতে পারে 45তম 10 মার্চ হইতে পারে সম্ভাবনা আছে ভাই 29 নম্বরটা আবার একটু বলেন প্লিজ কি 29 নম্বর কোনটা ভাই সঞ্জয় পাল দা মুভি ওয়াজ এটা বললাম দা মুভিটা বললাম তো মুভিটা সঞ্জয় পাল বললাম তো মুভিটা কি বলেন তো বস্তু এই জন্য বোর্ড আর হি কি ছিল ব্যক্তি এখানে বোরিং বাকিরা বলেন দ্রুত ক্লিয়ার ওকে আচ্ছা 29 নাম্বার কি আছে দেখি এতবার কমেন্ট করছেন 29 নাম্বার কি আছে কোন 29 নাম্বার দেখি কি 29 নাম্বার কি আছে দেখেন তো 29 নাম্বার 25 26 27 28 29
তো এটা তো এতবার বলতেছি, এটা সমস্যা কি? দেখেন খুব ভালো করে। কি আছে বলেন তো? বোরিং এবং বোর্ড। এ শুধু এটা মনে রাখবেন, আই এম ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড। ব্যক্তি কি বলেন তো? পাস্ট পার্টিসিপল। আবার বস্তু, যেমন দা ওয়ার্ক, এটাকে আমি স্লিপিং টান হয়েছে নাকি, মানে ভুল বলছি কিনা? দা ওয়ার্ক ইজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, দা ওয়ার্ক ইজ ইন্টারেস্টিং। বস্তু প্রেজেন্ট পার্টিসিপল। এটা কি আমি স্লিপিং টান করছি? আমি কি উল্টাপাল্টা বলছি? মুভি বস্তু, এজন্য কি বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল। আর ব্যক্তি কি বলেন তো? হি ব্যক্তি, এজন্য আমাদের কি বলেন তো? পাস্ট পার্টিসিপল। স্লিপিং টান করছি? প্রথমে তো আলাদা বলেছিলেন। ভুল বলছিলাম, ওখানে তো লেখা ছিল, লিখে দেইনি। ব্যক্তি সমান পাস্ট পার্টিসিপল, বস্তু সমান প্রেজেন্ট পার্টিসিপল। এটা তো বলতে 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 যে ভুল হয়েছে, বলার ভুল ছিল, এটা লিখে দিয়েছিলাম তো। বলতে যে ভুল হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, সেটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনার স্ট্রাকচারটা তো লিখে দিছি আমি। বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সমস্যা নাই, ভুল বলা সেটা বলে ঠিক বলে এখন বুঝতে পারছো। সঞ্জয় পাল এখন বুঝতে পারছেন কিনা বলেন না, আমি লিভ নেবো ক্লাস থেকে। হ্যাঁ ঠিক লিখছি, হয়তো আমি বলতে যে দু একবার ভুল বলছি, এটা হতে পারে, হওয়াটা অস্বাভাবিক কিছু না। এই 1 ঘন্টার ভিতরে আপনি একবার চিন্তা করেন তো আমি কতগুলা কথা বলছি। এর ভিতরে দুই একটা কথা আমার মানে স্লিপ অফ দ্য টান হইতেই পারে, এটা খুবই স্বাভাবিক, খুবই নর্মাল। সঞ্জয় পাল, ওকে। আগামীকালের ক্লাসের টপিক হবে ফ্রেজ এন্ড ক্লজ। আগামীকালের ক্লাসের টপিক, আগামীকাল বলতে আমাদের বৃহস্পতিবার। বৃহস্পতিবার ফ্রেজ ক্লজ, ফ্রেজ শেষ করা হবে ইনশাল্লাহ। আবার শুক্রবারে ক্লজ শেষ করা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আবার বলেন প্লিজ, ক্লাসটা আবার দেখেন, আবার একটু দেখেন কষ্ট করে।